আচ্ছা, আইনস্টাইনের রিলেটিভিটি বা নিউটনের গ্র্যাভিটি সূত্র আবিষ্কার হওয়ার অনেক আগেই এই পৃথিবীতে কি এমন কোনো টেকনোলজি ছিল যা আজকের মডার্ন সায়েন্সের চেয়েও অ্যাডভান্স? ধরে নিন আপনাকে একটা অদ্ভুত চ্যালেঞ্জ দেওয়া হলো। মানে এমন একটা বিশাল পাথরের কাঠামো বানাতে হবে যা সোজা দাঁড়িয়ে থাকবে না, কিন্তু বরং একপাশে বিপজ্জনকভাবে হেলে থাকবে। সোজা নয়, কিন্তু হেলে থাকবে। বছরের প্রায় অনেকটা সময় সেটি জলের নিচে ডুবে থাকবে, অথচ শত শত বছর ধরে তার কোনো কাঠামোগত পরিবর্তন হবে না। একটা পাথরও নিজের জায়গা থেকে নড়বে না। আজকের দিনের কোনো হাইটেক ইঞ্জিনিয়ারকে এই আইডিয়া দিলে সে এক বাক্যে বলবে এটা অসম্ভব। ফিজিক্সের নিয়ম অনুযায়ী এই ম্যাসিভ স্ট্রাকচার ধসে পড়তে বাধ্য। কিন্তু আমাদের ভারতের মাটিতে এই অসম্ভব আইডিয়াটাই এক জীবন্ত সত্য, যে আমরা অতি নিখুঁত বৈজ্ঞানিক মাপে এক্সপ্লোর করব তিনটি প্রাচীন ইঞ্জিনিয়ারিং সিক্রেট যা পাশ্চাত্যের বড় মডার্ন আর্কিটেকচারকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয়। প্রথমে শুরু করা যাক বারাণসীর মণিকর্ণিকা ঘাট থেকে। বারাণসী ভারতের এক অতি প্রাচীন প্রসিদ্ধ শহর। তারই মধ্যে এই মণিকর্ণিকা ঘাট অত্যন্ত পরিচিত একটি স্থান। বিশেষ করে চারদিকে চিতার আগুন, ছাই, ভস্ম, তারই পাশে গঙ্গার বহমান উত্তাল স্রোত। এই তীক্ষ্ণ স্রোতের বুকেই দাঁড়িয়ে আছে এক মন্দির, রত্নেশ্বর মহাদেবের মন্দির। এটা কোনো গল্প কথা নয়। এই মন্দির কাঠামোর দিকে তাকালে প্রথম দেখাতেই একটু যেন অন্যরকম লাগে, কারণ মন্দিরটি আর ৫-১০টা সাধারণ মন্দিরের মতো নিখুঁত সোজা নয়, বরং একপাশে মারাত্মকভাবে হেলে রয়েছে। এই হেলে থাকা অবস্থায় দিব্যি দাঁড়িয়ে রয়েছে গঙ্গার উত্তাল জলস্রোতের বুকে। ইতালিতে আমরা যেমন দেখি পিসার হেলানো টাওয়ার নিয়ে পুরো বিশ্ব কতটা হাইপ তৈরি করেছে, তা আমরা সবাই জানি মোটামুটি। কিন্তু বিজ্ঞানের মাপে পিসার টাওয়ার হেলে আছে মাত্র ৩.৯৯ ডিগ্রি, আর বারাণসীর এই মন্দির মানে রত্নেশ্বর মন্দির হেলে আছে পুরো ৯ ডিগ্রি। পিসার টাওয়ারের চেয়েও দ্বিগুণেরও বেশি। ইতালির স্থপতিরা যেখানে মাত্র ৪ ডিগ্রির ভারসাম্য সামলাতে কোটি কোটি ডলার খরচ করে আধুনিক জ্যাকিং সিস্টেম বসাচ্ছে, সেখানে রত্নেশ্বর মন্দির কোনো আধুনিক সাপোর্ট ছাড়াই শতাব্দীর পর শতাব্দী ধরে এই অবিশ্বাস্য ভারসাম্য বজায় রেখেছে। সত্য কথা বলতে আসল রহস্যের মেঘ ঘনীভূত হয় অন্য জায়গায়। পিসার টাওয়ার দাঁড়িয়ে আছে কোথায়? শুকনো মাটিতে। আর রত্নেশ্বর মন্দির বছরের প্রায় ৮ মাস গঙ্গার জলের নিচে আংশিক ডুবে থাকে। আর যখন বন্যা আসে, সাম্প্রতিক ইতিহাসের ২০১৬, ২০২১ এবং ২০২২ রেকর্ড ব্রেকিং বন্যার কথাই ধরা যায়, গঙ্গার জলস্তর যখন বিপদসীমা ছড়িয়ে রুদ্র রূপ নিয়েছিল, তখন এই বিশাল মন্দিরের প্রায় চূড়া পর্যন্ত জলের নিচে তলিয়ে গিয়েছিল। ফিজিক্সের সাধারণ হিসাব অনুযায়ী তো জলের ওই তীব্র স্রোত, ঘূর্ণন আর জলরাশির বিপুল ওজনের ধাক্কায় এই ভারী গ্রানাইটের মন্দির কাঠামোটি ধসে যাওয়ার কথা। কিন্তু মিরাক্কেল হলো, জল যখন নেমে যায় দেখা যায় মন্দিরটি ১ মিলিমিটারও নিজের জায়গা থেকে নড়েনি। তাহলে এবার প্রশ্ন হতে পারে, মাটির এই নরম ভাব আর জলের এই বিধ্বংসী চাপকে কোন গোপন ফর্মুলা দিয়ে নিউট্রালাইজ করেছিলেন প্রাচীন স্থপতিরা? কোন অদৃশ্য ব্রেকিং সিস্টেম মন্দিরের হেলে যাওয়াটাকে চিরতরে লক করে দিল, ১ ইঞ্চিও নড়তে দিল না? এই রহস্যের স্পষ্ট উত্তর আজও মডার্ন ইঞ্জিনিয়ারিং এর বইতেও নেই। এবার চলুন বারাণসী ছেড়ে মানচিত্রের একটু গভীরে যাওয়া যাক। মহারাষ্ট্রের এলোরা গুহার আদিম ইতিহাসের পাতায় প্রবেশ করা যাক। আচ্ছা বলুন তো, প্যারিসের আইফেল টাওয়ার কিংবা আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি, পাশ্চাত্যের এই আইকনিক মিনারগুলো কিভাবে তৈরি হয়েছে? হাজার হাজার লোহার পার্টস আর ক্রেন আর নাট বল্টু একটার সাথে জোড়া দিয়ে নিচ থেকে উপর তোলা হয়েছে, ঠিক যেমনভাবে এই আধুনিক যুগের সব ঘরবাড়ি হয়ে থাকে। ধাপে ধাপে নিচে থেকে গেথে উপরের দিকে তোলা হয়। বিজ্ঞানের ভাষায় এই পদ্ধতিকে বলা হয় অ্যাডিটিভ আর্কিটেকচার। কিন্তু এলোরার ১৬ নম্বর গুহায় যখন আপনি প্রবেশ করবেন, তখন আপনার চেনা বিজ্ঞানের পুরো থিওরিটাই উল্টে যায়, আর আপনি অবাক হয়ে ভাবতে থাকবেন এ কিভাবে সম্ভব। কারণ ওখানকার কৈলাস মন্দিরটি তৈরি হয়েছে সম্পূর্ণ উল্টো নিয়মে, উপর থেকে নিচে। সাধারণত যে কোনো ভাস্কর্য বা বাড়ি তৈরি হয় নিচ থেকে উপরে, কিন্তু এখানে কোনো জয়েন্ট নেই, কোনো আলাদা পিলার বা ম্যাটেরিয়াল নেই।
একটা আস্ত পাথরের পাহাড়ের চূড়া থেকে প্রাচীন স্থপতিরা কাজ শুরু করেছিলেন ওপর থেকে নিচের দিকে। পাথর কেটে কেটে নিখুঁত মাপে পাথর খোদাই করে পুরো একটা পাহাড় কেটে বের করে আনা হয়েছিল এই বিশাল বহুতল মন্দির। যদি একটু ঠান্ডা মাথায় এই জ্যামিতিক হিসাবটাকে আপনি বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনি দেখতে পারবেন এই মন্দির করার সময় প্রায় 4 লক্ষ টন নিরেট পাথর কেটে পাহাড় থেকে বাদ দেওয়া হয়েছিল, আর সময় লেগেছিল মাত্র 18 বছর। তার মানে সেই আদিম যুগে কোনো ডিনামাইট বা আধুনিক ক্রেন ছাড়া প্রতি মিনিটে টন টন পাথর সরাতে হয়েছিল। ইন্টারলকিং সিস্টেম তা চমৎকারভাবে নজর কাড়া। এই প্রজেক্টের আসল টুইস্টটা এবার ফিল করুন। এখানে কাজ করার সময় প্রাচীন স্থপতিদের কাছে না ছিল কোনো 3D সফটওয়্যার, না ছিল কোনো ড্রাফটিং পেপার। সবচাইতে অবাক করে দেওয়ার মতো বিষয় হলো এই প্রজেক্ট কোনো রিটেক নেওয়ার বা ভুল সংশোধনের বিন্দুমাত্র সুযোগ ছিল না। ছেনির একটিমাত্র ভুল আঘাত মানেই পুরো 4 লক্ষ টনের পাহাড়টাই চিরতরে এক ধ্বংসস্তূপে পরিণত হওয়া। কোনো ব্লু প্রিন্ট ছাড়া, কোনো লেজার গাইড ছাড়া কিভাবে নিখুঁত ত্রিকোণামিক ক্যালকুলেশন সম্ভব হলো? অবাক লাগছে না শুনতে? এটা কি শুধুই মানুষের তৈরি, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো হারিয়ে যাওয়া অতি উন্নত প্রযুক্তি, যার সঠিক ইতিহাস আজও আমরা দিতে পারিনি বা আজও আমাদের জানা নেই? এবার চলে আসা যাক দক্ষিণ ভারতের তাঞ্জাবুর। 1000 বছরের পুরনো বৃহদেশ্বর মন্দির। লন্ডনের বিখ্যাত বিগ ব্যান বা আধুনিক যে কোনো মেগা স্ট্রাকচারের ফাউন্ডেশন বা ভিত্তি তৈরি হয় কি দিয়ে? কংক্রিট বা সিমেন্ট দিয়ে। কিন্তু বৃহদেশ্বর মন্দিরের বিশেষত্ব হলো এতে কোনো সিমেন্ট, চুন বা আঠা ব্যবহারই করা হয়নি। তাহলে হয়তো ভাবছেন কি ব্যবহার করা হয়েছে, তাই না? অ্যাকচুয়ালি এটা তৈরি হয়েছে পিওর ইন্টারলকিং পাজল টেকনিকে, অর্থাৎ একটা পাথরের খাঁজে আরেকটা পাথরকে নিখুঁতভাবে লক করে। জাস্ট ভেবে দেখুন একবার, ওই সভ্যতার মানুষের কত নিখুঁত জ্ঞান, কত নিখুঁত ধারণা থাকলে ইন্টারলকিং সিস্টেম এত সুন্দরভাবে গুছিয়ে তারা প্রেজেন্টেশন করেছে আজকের সমাজের জন্য। এই মন্দির স্ট্রাকচারের যে রহস্যটি আধুনিক আর্কিটেকচারদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে, তা লুকিয়ে আছে এর 216 ফুট উঁচুতে ঠিক চূড়ার মাথায়। সেখানে বসানো আছে আস্ত একটি গোল পাথর, যার ওজন প্রায় 80,000 কেজি। একটা মাঝারি সাইজের বোয়িং বিমানের সমান ওজনের পাথর। 1000 বছর আগে যখন কোনো হাইড্রোলিক লিফট ছিল না, আধুনিক ব্যবস্থা ছিল না, তখন 216 ফুট উঁচুতে এই আস্ত 80 টনের পাথর কিভাবে তোলা হলো? যদিও অনেক ইতিহাসবিদ অনেক লজিক দিয়ে থাকেন, সেসব একটি যুক্তিও এই মন্দিরের রহস্যকে সঠিকভাবে আজও উন্মোচন করতে পারেনি। আরও একটা রহস্য আছে। সূর্যের তীব্র আলোয় যখন চারপাশের সমস্ত ছোট বড় কাঠামোর ছায়া মাটিতে স্পষ্ট ফুটে ওঠে, তখন এই 216 ফুট উঁচু বিশাল আকৃতির মন্দিরের মূল চূড়ায় ছায়াটি মাটির কোথাও খুঁজে পাওয়া যায়। পুরো চত্বর জুড়ে উজ্জ্বল আলোকিত আলো থাকলেও এই বিশাল চূড়ায় ছায়াটি যেন মাঝ রাস্তায় বাতাসে ভ্যানিশ হয়ে যায়। এটি কোনো ম্যাজিক বা অলৌকিক ঘটনা নয়, এটি হলো পিওর অপটিক্যাল ফিজিক্স এবং অ্যাডভান্স জ্যামিতির এক হিপনোটিক খেলা। মন্দিরের নিচের চত্বরের চারপাশের কার্ড এবং দেওয়ালগুলো এমন একটা নিখুঁত গাণিতিক অনুপাতে ডিজাইন করা হয়েছে যে চূড়ার ছায়াটি কোণাকুণিভাবে মন্দিরের নিজের কাঠামোর ওপরই গিয়ে আছড়ে পড়ে। আলো আর ছায়ার এই অপটিক্যাল ইলিউশন এমনভাবে ক্যালকুলেট করা হয়েছিল যাতে ছায়াটি মাটিতে পড়ার আগেই মন্দিরের নিজের দেওয়ালে কাঠামোর ভেতরে অদৃশ্য হয়ে যায়। এইবার এখানে একটা ভাবার বিষয় আছে। পাশ্চাত্যের বেশিরভাগ সভ্যতায় জ্যামিতির বেসিক সূত্রগুলোই আবিষ্কার করতে পারেনি। ভারতের স্থপতিরা তখন আলো, ছায়া আর আকর্ষকে নিজেদের ইশারায় নাচাতেন। আমরা যখনই প্রাচীন ইতিহাসের কথা শুনি, আমাদের মনে হয় তখনকার মানুষ এতটাও উন্নত ছিল না। কিন্তু ভারতের এই 3টি উদাহরণ, শুধু 3টি নয়, আরও অনেক আছে। আমরা তো 3টির কথা বলছি, বিশেষ করে রত্নেশ্বর মন্দির, কৈলাস মন্দির এবং বৃহদেশ্বর। তো এই 3টি থেকে আমরা দেখি যে প্রমাণ করে যে আজ থেকে বহু শতাব্দী আগে আমাদের পূর্বপুরুষরা বিজ্ঞানের এমন কিছু গোপন সূত্র ডিকোড করে রেখে গেছে, যা আজ 2026 সালেও আধুনিক ল্যাবরেটরিগুলোর কাছে একটা মস্ত বড় ধাঁধা। না, লজিক কি বলে? আমরা কি সত্যি সময়ের সাথে সাথে উন্নত হচ্ছি, নাকি আমরা অতীতের কোনো অতি উন্নত বিজ্ঞানের ধ্বংসাবশেষের উপর দাঁড়িয়ে আধুনিকতার বড়াই করছি? কমেন্টে আপনার সায়েন্টিফিক অপিনিয়ন জানান। এটা ভালো লাগলে শেয়ার করুন। আপনার
পরিচিত মানুষের মাঝে। আর ততদিন পর্যন্ত ভালো থাকুন। আমরা পরবর্তীতে আবার দেখা করছি আপনাদের সঙ্গে। ধন্যবাদ।